শিক্ষকরা যেমন সবাইকে ছাত্র মনে করেন, ডাক্তাররাও সেরকম সবাইকে রোগী ভাবেন। গাড়িও তাদের কাছে রোগীর মতো। নিজের রোগী অন্যকে দিয়ে ভরসা পান না বলে তারা নিজেদের গাড়ি নিজেরাই চালান। তবে ইনি ব্যতিক্রমী ডাক্তার। তার কারণ তার ড্রাইভার চালাচ্ছে। তিনি হাত পা ছড়িয়ে পেছনের সিটে বসে আছেন। আমি তার পাশেই বসলাম। পান খাবেন হিমু সাহেব? জি না। পান খাওয়ার এক বিশ্রী অভ্যাস এক রোগী আমাকে ধরিয়ে দিয়েছে। আমি জন্মেও পান খেতাম না। সেই রোগী রূপার তৈরি এক পানের কৌটা বের করে বলল, পান খাবেন ডাক্তার সাহেব? আমি কৌটা দেখে মুগ্ধ হয়ে একটি পান নিলাম। সেই থেকে শুরু। এখন দিনরাত পান খাই। পান কেনা হয় পণ হিসেবে। সব বড় জিনিস ছোট থেকেই শুরু হয়। ঠিক বলেছেন। ইউ স্টার্ট বাই কিলিং এ বার্ড, ইউ এন্ড বাই কিলিং এ ম্যান। আপনি নামবেন কোথায়? যে কোনো একটি জায়গায় নামিয়ে দিলেই হবে। সে কি পার্টিকুলার কোথাও নামতে চান না? জি না। আচ্ছা ডাক্তার সাহেব, আমার এক বন্ধুকে আপনার কাছে নিয়ে আসতে পারি? অবশ্যই পারেন। উনি কি আপনার মতো? না, আমরা কেউ কারো মতো নেই ডাক্তার সাহেব। আমরা সবাই আলাদা আলাদা। আমার কাছে আপনি আনতে চাচ্ছেন কেন? ওই ভদ্রলোকের একটা সমস্যা আছে। উনি থাকেন খিলগাঁয়ে। একতলা বাসা। ওনার বাড়ির সামনে কোনো গাছপালা নেই, কিন্তু উনি সবসময় বাড়ির সামনে একটা প্রকাণ্ড আম গাছ দেখেন। এর মানে কি? ভদ্রলোককে একবার নিয়ে আসবেন। আচ্ছা, আনবো। হিমু সাহেব? জি। চলুন আমার সঙ্গে। আমার বাসায় চলুন। একসঙ্গে ডিনার করব। আপত্তি আছে? না, আপত্তি নেই। আমরা ধানমন্ডি ৩ নম্বর রোডে কম্পাউন্ড দেয়া দোতলা একটি বাড়ির সামনে থামলাম। গেটটা খোলা। গেটের সামনে জটলা হচ্ছে। জানা গেল এই বাড়ির ছোট মেয়ে কিছুক্ষণ আগে গরম পানির গামলায় পড়ে ঝলসে গেছে। তাকে অ্যাম্বুলেন্স এসে হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তার ইরতাজুল করিম ছুটে ভিতরে চলে গেলেন। আমি একা একা দাঁড়িয়ে রইলাম। ডাক্তার সাহেব প্রায় সঙ্গে সঙ্গে ফিরলেন। যান্ত্রিক গলায় বললেন, চেম্বার থেকে ফিরে আমি সবসময় গরম পানিতে গোসল করি। ঘরে ওয়াটার হিটার আছে। আজ এই হিটারটি কাজ করছিল না বলে আমার জন্য পানি গরম করেছে। আমি বললাম, খুব বেশি পড়েছে? ডাক্তার সাহেব নিচু গলায় বললেন, হ্যাঁ, তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। চলুন আমরা হাসপাতালে যাই। ডাক্তার সাহেব ক্লান্ত গলায় বললেন, আপনাকে হাসপাতালে যেতে হবে না। সরি, আমি আজ আপনাকে ডিনার খাওয়াতে পারছি না। ডক্টর ইরতাজুল করিম সাহেব ঠিক এশার মতো ভঙ্গিতে আমার দিকে তাকালেন, যেন চিনতে পারছেন না। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আমি হিমু। কি ব্যাপার? আপনার সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট? আপনি ডায়েরিতে লিখে রেখেছিলেন। প্রথম যেদিন এসেছিলাম সেই দিন বলেছিলেন 1 সপ্তাহ পর রাত 9টার দিকে আসতে। বসবো? বসুন। শুরু করব? কি শুরু করতে যাচ্ছেন? জীবন কাহিনী। আমার বাবা কি করে আমাকে মহাপুরুষ বানানোর চেষ্টা করতে লাগলেন, তিনি কতটুকু পারলেন কতটুকু পারলেন না, অর্থাৎ ওই রাতে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু। হিমু সাহেব? জি। আমার একটি মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে। আপনি সেই খবর খুব ভালো করেই জানেন। এখন ওর স্কিন গ্রাফটিং হচ্ছে। শরীরের বিভিন্ন জায়গা থেকে চামড়া কেটে লাগানো হচ্ছে। আমি মানসিকভাবে বিপর্যস্ত। রোগী দেখছি না। কিছু করবার নেই বলে চেম্বারে এসে বসেছি। আমি তাহলে চলে যাই? এসেছেন যখন বসুন। আমার কাছে আপনার একটা ডিনার পাওনা আছে। আসুন আমরা একসঙ্গে ডিনার করি। গত 7 দিন ধরে রান্নাবান্না হচ্ছে না। আমার স্ত্রী থাকেন হাসপাতালে। কাজেই আমরা কোনো একটা হোটেলে বসবো। আপনার কোনো আপত্তি আছে? না, আপত্তি নেই। চলুন তাহলে ওঠা যাক। আমরা গুলশান এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে ঢুকলাম। ডাক্তার সাহেব বললেন, এই রেস্টুরেন্টটা ছোট কিন্তু খাবার খুব ভালো। এদের একজন কুক ভিয়েতনাম মহিলা। তিনি খাবার তৎক্ষণাৎ তৈরি করে দেন। আপনি কি খাবেন মেনু দেখে অর্ডার করেন। আমি নিজের জন্য শুধু একটা স্যুপ নেব। আপনি কি মদ্যপান করেন? জি না। বিয়ার নিশ্চয়ই চলতে পারে। আপনি খান, আমার লাগবে না। ইয়াদ সাহেবের স্ত্রী আপনি আসার কিছুক্ষণ আগেই আমার কাছে এসেছিলেন। ভদ্রমহিলা যে কি পরিমাণ মানসিক অর্ডিয়ালের ভেতর দিয়ে যাচ্ছেন তাকে না দেখলে বিশ্বাস করা অসম্ভব। আপনি তাকে কি বলেছেন? বলেছি একটা সাময়িক ঝোঁক কেটে যাবে। ইয়াদ সাহেব বাসায় ফিরবেন। আপনার কি ধারণা হিমু সাহেব? কোন ধারণার কথা জানতে চাচ্ছেন? ইয়াদ সাহেব প্রসঙ্গে জানতে চাচ্ছি। ওনার ঝোঁক কাটতে কতদিন সময় লাগবে? বলতে পারছি না। ঝোঁক নাও কাটতে পারে। তার মানে? খাওয়া দাওয়া বন্ধ করে আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, মানুষ খুব বিচিত্র প্রাণী ডাক্তার সাহেব। সে সারা জীবন অনেক কিছু অনুসন্ধান করে ফেলে। সে অনেক অনুসন্ধানের একটি হলো তার অবস্থান। সে কোথায় খাপ খায় তা জানতে চায়। সে বিশেষ জায়গাটা যখন জেনে যাবে তখন তাকে নাড়ানো কঠিন হয়ে পড়বে। আপনি ভুলে যাচ্ছেন হিমু সাহেব, মানুষ খুব রেশনাল প্রাণী।
মানুষ মোটেই রেশনাল প্রাণী নয়। সমস্ত পশু পাখি কীটপতঙ্গ রেশনাল, মানুষ নয়। যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য গাছের নিচে আশ্রয় নেয়। এর কোনো ব্যতিক্রম নেই। মানুষের ভিতর ব্যতিক্রম আছে। এদের কেউ কেউ ইচ্ছে করে বৃষ্টিতে ভেজে, কেউ কেউ গাছের নিচে দাঁড়ায়, কিন্তু মন পড়ে থাকে বৃষ্টির দিকেই। সে মনে মনে ভিজতে থাকে। হিমু সাহেব, জি। আপনি কিছুই খাচ্ছেন না। খাবারটা কি আপনার পছন্দ হচ্ছে না? জি না, সবকিছুর মধ্যে ধোয়া ধোয়া গন্ধ পাচ্ছি। ডাক্তার সাহেব বললেন, বিল মিটিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আপনাকে কোথায় নামিয়ে দেব বলুন? কোথাও নামাতে হবে না, আমি এখান থেকে হেঁটেই চলে যাব। অনেকটা দূর, কিন্তু খুব দূর নয়। আবার কবে আসবো আপনার কাছে? ডাক্তার সাহেব, আপনাকে আর আসতে হবে না। আমি আপনার চিকিৎসা করব না। আপনার কি ধারণা আমি অসুস্থ না? বুঝতে পারছি না। আচ্ছা, গুড নাইট। বাসায় ফিরতে ফিরতে রাত 1টা বেজে গেল। মেসের অফিসের বাতি জ্বালিয়ে জীবনবাবু বসে আছেন। আমাকে দেখেই বললেন, আপনার জন্য বসে আছি হিমু ভাই। আপনাকে বলেছি না একটা ভয়ঙ্কর বিপদে পড়েছি? বিপদের কথাটা বলতে চান? জি। আসুন আমার ঘরে, বলুন। জীবনবাবু অনেকক্ষণ শান্ত হয়ে আমার চৌকিতে বসে থাকলেন, কিছুই বললেন না। খুব ঝাঁকিয়ে শীত পড়েছে। আমার ঘরের জানালার একটা কাচ ভাঙা, শীতের হাওয়া আসছে। জীবনবাবুকে বলতে মনে থাকে না, আজ কি বার? বৃহস্পতিবার। পাশের ঘরে তাস খেলা হচ্ছে, হইচই শোনা যাচ্ছে। বিছানায় যাবার পর লক্ষ্য করলাম মাথা ধরা শুরু হয়েছে। ইরতাজুল করিম সাহেবকে এই মাথা ধরার কথাটা বলা হয়নি। টেলিফোন করার জায়গা পাচ্ছি না। গ্রিন ফার্মেসি বন্ধ। কম্পিউটার একটা নতুন সার্ভিস সেন্টার হয়েছে, ওদের টেলিফোন আছে, গেলেই টেলিফোন করতে দেয়। সার্ভিস সেন্টারটিও বন্ধ। এসেছি তরঙ্গিনী স্টোরে। নতুন একটা ছেলে আমাকে দেখেই বলল, টেলিফোন নষ্ট। মিথ্যা বলছে বোঝাই যাচ্ছে। বলার সময় মুখের চামড়া শক্ত হয়ে গেছে। সে মনে হয় আগে থেকে ঠিক করে রেখেছিল, আমাকে দেখলেই বলবে টেলিফোন নষ্ট। আমি আন্তরিক ভঙ্গিতে বললাম, গোটা 10 টাকা দিলে কি ঠিক হবে? বললাম তো নষ্ট। আপনার চাকরি হয়েছে কতদিন? তা দিয়ে আপনার প্রয়োজন কি? কোনো প্রয়োজন নেই, এমনিতেই জিজ্ঞাসা করছি। মহিব এসেছিল এর মধ্যে? না। ও ঠিকানা জানেন? না। আপনার ঠিকানা কি? আমার ঠিকানা দিয়ে কি করবেন? ছেলেটা কঠিন গলায় কথা বলছে। একে বিরক্ত করতে ভালো লাগছে। কি করে আরো রাগিয়ে দেওয়া যায় তাই ভাবছি। মানিব্যাগ খুলে আমার শেষ সম্বল 10 টাকার নোট দিয়ে 3 টাকা দামের 3টা বল পয়েন্ট কলম কিনে বের হয়ে এলাম। টাকার সন্ধানে যেতে হবে। মাসের প্রথম তারিখে ফুপা আমাকে 400 টাকা দেন। শর্ত একটাই, আমি কখনো তার বাসায় যেতে পারবো না। তার ছেলে বাদল যেন কখনো আমার দেখা না পায়। ফুপার ধারণা আমার প্রভাবে বাদলের সর্বনাশ হচ্ছে। ছেলেকে বাঁচানোর একমাত্র উপায় আমার কাছ থেকে দূরে রাখা। 2 মাস ফুপার কাছ থেকে টাকা নেওয়া হয়নি। ফুপার অফিস ঘরে শীতকালেও এয়ার কুলার চলে। এয়ার কুলারের বিজ বিজ আওয়াজ না হলে বোধহয় তার মেজাজ আসে না। কেমন আছেন ফুপা? ফুপা ফাইল থেকে মুখ না সরিয়েই বললেন, ভেতরে আসো। অনেকদিন দেখা হয় না। তোমাকে তুই করে বলে ফেললাম। না, তুমি করে বলে ফেলতাম, ভুলে গেছি। ভালো আছো? জি। আমি মোটামুটি নিশ্চিত ছিলাম যে তুমি জেলে আছো। তোমার মতো লোক দীর্ঘদিন বাইরে ঘুরে বেড়াতে পারে না। এক সময় না এক সময় তাদের জেলে ঢুকতে হয়। এর মধ্যে পুলিশ ধরেনি তোমাকে? না। আমি অবশ্যই বাদলকে বলেছি তুমি জেলে আছো। তোমার 1 বছরের সাজা হয়েছে। না বললে তোমার খোঁজের জন্য বের হয়ে অস্থির হয়ে যেত। আমি কি বসবো ফুপা? ফুপা বিস্মিত হয়ে বলল, অনুমতি নিচ্ছ কেন? বসো। আপনার অফিসে ঢুকলে নিজেকে অফিসের একজন কর্মচারী বলে মনে হয়। আপনাকে মনে হয় বড় সাহেব। সামনে বসতে ভয় করে। ফুপা খুশি হলেন। ফাইল সরিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার টাকা আলাদা করে রেখেছি। থ্যাঙ্কস ফুপা। নাও, খাম 2টা রাখো। 400 করে 800 টাকা আছে। খাম পকেটে ভরলাম। ফুপা আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বললেন, তুমি ইচ্ছে করলে আমার অফিসে কাজ করতে পারো। এন্ট্রি লেভেলে অফিসারের একটা পোস্ট খালি হয়েছে। আমরা অ্যাডভার্টাইজ করব না। অ্যাডভার্টাইজ করলে সামাল দেওয়া যায় না। তুমি চাইলে আজই তোমাকে অ্যাপয়েন্টমেন্ট করা যেতে পারে। বেতন কত? বেসিক 3000 প্লাস 40% হাউস রেন্ট, 200 কনভেন্স, 300 মেডিকেল। হিসাব করো কত হলো? জটিল হিসাব আমাকে দিয়ে হবে না ফুপা। আমি খুব ভালো একজন লোক দিতে পারি, ভেরি অনেস্ট। আমি তোমার কাছে লোক চাইনি। তা চাননি, তবু হাতে যখন আছে তখন বললাম। আমার জানা মতে তার মতো মানুষ এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই। এর ওপর আমি 800 টাকা বাজি রাখতে পারি।
আমার এই টাকাটাই আমার সম্বল। আপনি যদি এমন কাউকে পান যে লোকটার মতো, তাহলে আমি সঙ্গে সঙ্গে 800 টাকা ফিরিয়ে দেব। ফুপা চুরুট ধরাতে ধরাতে বললেন, কি আছে লোকটা যার অন্য কারণেই? সে তার বাড়ির সামনে একটা আম গাছ দেখতে পায়, যদিও সেখানে কোনো আম গাছ নেই, কোনো কালেই ছিল না। সে পরিষ্কার আম গাছ দেখে, গাছে পাখি বসে আছে, পাখির কিচিরমিচির শুনতে পায়। ফুপা বিস্মিত হয়ে বললেন, তুমি এই বদ্ধ উন্মাদকে আমার এখানে চাকরি দিতে যাচ্ছ? জি। কেন বলো তো? ভদ্রলোকের চাকরিটা খুব দরকার। উনি অসুস্থ, এপিলেপসি আছে। আগে ভালো চাকরি করতেন, এখন চাকরি নেই। যদি চাকরি হয় মানসিক শান্তি পাবেন, এতে শরীর সুস্থ হতে থাকবে। তোমার ধারণা আমার অফিস পাগল সারাবার কারখানা? তা না। তা হবে কেন? একে উন্মাদ তার উপর এপিলেপটিক পেশেন্ট, তাকে তুমি আমার এখানে চাকরি দেওয়ার কথা ভাবলে কি করে বলো তো? আর ভাবো না ফুপা, এখন তাহলে যাই। যাও, খবরদার আর আসবে না। নিতুর একটা চিঠি এসেছে। নিতুর স্বভাবও দেখা যাচ্ছে ইয়াদের মতো। চিঠি পাঠিয়েছে ইংরেজিতে টাইপ করে, ডাকে পাঠায়নি, হাতে হাতে পাঠিয়েছে। নিতুর ম্যানেজার চিঠি নিয়ে এসেছে, তার উপর নির্দেশ, চিঠি আমার হাতে দিয়ে অপেক্ষা করবে এবং জবাব নিয়ে যাবে। বড়লোকের ম্যানেজার শ্রেণীর কর্মচারীরা নিজের প্রভু ছাড়া সবার উপর বিরক্ত হয়ে থাকে। এই ভদ্রলোককে দেখলাম মহাবিরক্ত। প্রায় ধমকের স্বরে বলল, কোথায় থাকেন আপনি? কেন বলুন তো? এই নিয়ে 10 বার এসেছি। বসে যে অপেক্ষা করব সেই ব্যবস্থাও নেই। মেসের অফিস বন্ধ। একজনকে বললাম একটা চেয়ার এনে দিতে, সে আচ্ছা বলে চলে গেল, আর দেখা নেই। আমি গম্ভীর গলায় বললাম, এরপর থেকে যখন আসবেন একটা ফোল্ডিং চেয়ার সঙ্গে করে নিয়ে আসবেন। ম্যানেজারের মুখ কঠিন হয়ে গেল। মনে হচ্ছে এ জাতীয় কথাবার্তা শুনে সে অভ্যস্ত নয়। নিতুর চিঠি বের করে বলল, চিঠি পড়ে জবাব লিখে দিন। আপা বলেছে জবাব নিয়ে যেতে হবে। এখন চিঠি পড়তে পারবো না। ম্যানেজার হতভম্ব গলায় বলল, এখন পড়তে পারবে না? জি না। চিঠি আপা পাঠিয়েছেন। আমি হাই তুলতে তুলতে বললাম, আপাই পাঠাক আর দিদিমণি পাঠাক, এখন চিঠি পড়বো না। কখন পড়বেন তাও বলতে পারছি না। আমার মাথা ধরার রোগ আছে, খারাপ ধরনের মাথা ধরা। এখন সেটা শুরু হয়েছে। আমি খুব ঠান্ডা পানিতে অনেকক্ষণ ধরে গোসল করব, তারপর দরজা জানালা বন্ধ করে ঘুমাবো। ঘুম থেকে উঠে যদি দেখি মাথা ব্যথা সেরেছে, তখন চিঠি পড়তে পারি, আবার নাও পড়তে পারি। জরুরি চিঠি। আমার ঘুমটা চিঠির চেয়েও জরুরি। আপনি বরং এক কাজ করেন, এখান থেকে চলে যান। রাতে একবার খোঁজ খবর নেবেন। আপ্পাকে কি বলবো আপনি চিঠি পড়তে চাচ্ছেন না? আমি ম্যানেজারের মুখের দিকে তাকিয়ে বললাম, সে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। মানুষজন দ্রুত বদলে যাচ্ছে, সবাই ভয় দেখাতে চায়, ভয় দেখিয়ে কাজ সারতে চায়। কেউ ভয় দেখালে উল্টো তাকে ভয় দেখাতে ইচ্ছা করে। ম্যানেজার বেটাকে চূড়ান্ত রকমের ভয় কি করে দেখানো যায় মাথায় কিছুই আসছে না। ম্যানেজার কঠিন মুখ করে বলল, আমি কি ওনাকে বলবো যে উনি বলেছেন ওনার যখন ইচ্ছা তখন পড়বেন? এখন ইচ্ছা হচ্ছে না। আমি হাই তুলতে তুলতে বললাম, বলতে পারেন। আচ্ছা বলবো। চিঠিটা সঙ্গে করে নিয়ে যান, রাতে যখন আসবেন তখন নিয়ে আসবেন। আপনি কাজ ঠিক করছেন না। সবাই তো আর ঠিকঠাক কাজ করে না, কেউ কেউ ভুলভাল কাজও করে। আমি ভুলভাল কাজ করতেই অভ্যস্ত। আপনি চিঠি নিয়ে চলে যান। জি না, আমি অপেক্ষা করব। বেশ, অপেক্ষা করুন। আমার ঘরে একটা চেয়ার আছে, বের করে বাইরে নিয়ে যান, বারান্দায় বসুন। শুভ বিকাল। আমি চেয়ার বের করে দিলাম, দীর্ঘ সময় নিয়ে গোসল করলাম। ম্যানেজার বসে আছে মূর্তির মতো। আমার ঘুম ভাঙল সন্ধ্যায়। দরজা না খুলে জিজ্ঞাসা করলাম, ডাকতে লাগলাম, ম্যানেজার সাহেব? জি। আপনি এখনো আছেন? জি। সঙ্গে গাড়ি আছে? আছে। তাহলে তরঙ্গিনী স্টোরে চলে যান, একটা বল পয়েন্ট কিনে আনবেন। চিঠির জবাব লিখতে হবে। আমার কাছে একটা বল পয়েন্ট আছে, 10 টাকা দিয়ে কিনেছিলাম, লেখা দিচ্ছে না। আমার কাছে কলম আছে। আপনার কলমে কাজ হবে না, আমাকে লিখতে হবে নিজের কলমে। তরঙ্গিনী স্টোর থেকেই আনতে হবে। জি। স্টোরটা কোথায়? বলছি। আপনার কাছে বল পয়েন্ট দাম হয়তো 3 টাকা চাইবে, কিন্তু আপনি দেবেন 10 টাকা। নিতে না চাইলে জোর করে দেবেন। ম্যানেজার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, জি আচ্ছা দেব। আপনি দয়া করে চিঠিটা পড়ুন। তার কঠিন ভাব এখন আর নেই। সে এখন ভীত চোখে আমাকে দেখছে। আমি দরজা খুলে চিঠি নিলাম। ম্যানেজার সাহেবকে তরঙ্গিনী স্টোরটা কোথায় বুঝিয়ে দিলাম। ভদ্রলোক আরেকবার বলল, অন্য কোনো জায়গা থেকে কিনে আনলে হবে না? আমি কঠিন গলায় বললাম, না। নিতু লিখেছে, হিমু সাহেব, আশা করি সুখে আছেন। অবশ্যই আমার আশা করা না করায় কিছুই যায় আসবে না। আপনি সবসময় সুখেই থাকেন এবং আপনার আশেপাশের মানুষদের নানানভাবে বিভ্রান্ত করে বিপদে ফেলবেন। অন্যদের সমস্যায় ফেলতে
সুখ আছে, সেই সুখের ঘাটতি আপনার কখনো হয় না। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে আপনার প্রিয় বন্ধু অবশেষে আপনার সুনিশ্চিত পরামর্শ গ্রহণ করেছেন। তিনি ভিখারি হয়েছেন, ভিখারির মতো সাজসজ্জা করে পথে পথে ঘুরছেন। তিনি এমন হাস্যকর ব্যাপার যে ঘটতে পারে তা কখনো আমি কল্পনা করিনি। ইয়াদ বুদ্ধিমান নয় এই তথ্যটি আপনি যেমন জানেন আমিও জানি, কিন্তু ও যে কতটা বোকা তা আপনি চোখে আঙুল দিয়ে আমাকে দেখিয়ে দিলেন। ইয়াদের আত্মীয় স্বজনের কাছে আমি বলেছি ব্যাপারটা আর কিছুই না, ইয়াদের এক ধরনের খেলা। ওরা ব্যাপারটাকে সেভাবেই নিয়েছে এবং বেশ মজাও পাচ্ছে, কিন্তু আমি নিজে তো জানি ব্যাপারটা খেলা হলেও আপনার জন্য খেলা, ইয়াদের জন্য নয়। আপনি যে খেলা খেলছেন তা হলো ডেঞ্জারাস গেম। আশা করি আপনি জানেন খেলা কোথায় শেষ করতে হয়। আমি দুজন লোক ইয়াদের পেছনে লাগিয়ে দিয়েছি। ওরা সব সময় তার দিকে লক্ষ্য রাখছে। আমার ধারণা ছিল দুদিন পার হওয়ার আগেই ও মোহভঙ্গ হবে এবং সে বাড়িতে ফিরে আসবে। আমাকে জোর খাটিয়ে কিছু করতে হবে না। কিন্তু সে বাসায় ফিরছে না। আপনি এই চিঠি পাওয়া মাত্র এমন ব্যবস্থা করবেন যেন সে বাড়িতে ফিরে আসে। আমি একটা ব্যাপার খুব পরিষ্কার করে আপনাকে জানাতে চাই, তা হলো ও বোকা হোক যাই হোক, আমি ওকে অসম্ভব ভালোবাসি। ভালোবাসার মাপার যন্ত্র বের হয়নি, বের হলে আমার ভালোবাসার পরিমাণ আপনাকে মেপে দেখাতাম। ওর কোনো রকম ক্ষতি আমি সহ্য করব না, কাউকে সেই ক্ষতি করতেও দেব না। ও কোথায় রাত্রি যাপন করে তা আমাদের ম্যানেজার সাহেব জানেন, উনি আপনাকে সেখানে নিয়ে যাবেন। ওর মাথা থেকে ভূত সরিয়ে আপনি ওকে আমার কাছে ফিরিয়ে দেবেন এবং আর কোনোদিন ওর সঙ্গে যোগাযোগ করবেন না। আপনার এই ধরনের কাজের জন্য আমি বিশাল বড় মূল্য দিতে প্রস্তুত আছি। টেল মি ইয়োর প্রাইস। আর কিছু কথা বলার ছিল, ক্লান্ত বোধ করছি। নিতু। আমি চিঠি শেষ করে ডাকলাম, ম্যানেজার সাহেব। ভদ্রলোক তৎক্ষণাৎ জবাব দিল, জি স্যার। আপনাকে কি চিঠির জবাব নিয়ে যেতে বলেছে? জি। বল পেন এনেছেন? জি। কত নিয়েছে? 4 টাকা চেয়েছিল, আপনি 10 টাকা দিতে বলেছেন তাই দিয়েছি। নিতে চাচ্ছিল না, আপনার কথা বলে জোর করে দিয়ে এসেছি। ভালো করেছেন। আপনি কি চিঠির জবাব দেবেন? না। তবে আপনাকে নিয়ে ইয়াদের খুঁজে যাব। চলুন যাওয়া যাক। এখন গেলে ওনাকে পাওয়া যাবে না। ওনার এটা ঘুমানোর জায়গা আছে, রাত 11টার দিকে সেখানে ফেরেন। তাকে এখন ভিখিরির মতো লাগে? জি লাগে। ভিক্ষা শুরু করেছে? জি না। চলছে কিভাবে তাও ঠিক জানি না। কিছু টাকা পয়সা নিয়ে বের হয়েছিলেন মনে হয়। খাওয়া দাওয়া করছে? প্রথম কয়েকদিন কিছু খাননি, রাতে একটা পাউরুটি খেয়েছেন। তারপর আমি শুধু প্রথম দিনের খবরই জানি। ওর দিকে লক্ষ্য রাখার জন্য লোক রাখা আছে? জি না। ম্যানেজার সাহেব, আপনি নিজে কি খাওয়া দাওয়া করেছেন? না, দুপুর থেকে এখানেই বসে আছি, কিছু খানি। ম্যানেজার বলেন, আমি বললাম, নিতু বলে দিয়েছেন আমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল না করতে? জি। তাহলে চলুন, আমার সঙ্গে চলুন, আপনাকে খাইয়ে আনি। লাগবে না, আসুন যাই। স্যার, আমি কিছু খাবো না। রাতে 11টার দিকে ইয়াদের সন্ধানে বের হলাম। ইয়াদ থাকে মিরপুর 10 নম্বরে C&D গুদামে। গুদামের ভেতর গাদাগাদি করে রাখা রাস্তার কালভার্টের সিরামিক স্ল্যাব। দেখতে বিশাল আকৃতির সিলিন্ডারের মতো, তার একটিতে ইয়াদের সংসার। বাইরে থেকে ইয়াদ বলে ডাকতে এসে খুশি খুশি গলায় বলল, চলে আয়, মাথা নিচু করে ঢুকবি। দাঁড়া 1 সেকেন্ড, বাতি জ্বালাই। সে কুপি জ্বালালো। আমি ঢুকলাম। ভক করে খানিকটা পচা দুর্গন্ধ নাকে ঢুকলো। গন্ধে নাড়িভুড়ি উল্টে আসছে রে ইয়াদ। প্রথম খানিকক্ষণ গন্ধ পাবি, তারপর আর পাবি না। মাথা নিচু করে ঢোক। সিলিন্ডার স্ল্যাবের এক মাথা পলিথিন দিয়ে মোড়ানো, অন্য মাথায় চটের পর্দা। নিচে পুরনো একটি কম্বল লম্বালম্বি বিছানো। কম্বলের উপর ইয়াদ হাসি মুখে বসে আছে। তুই এখানে আসবি আমি জানতাম, কাজেই খবর দিনি। সুখে আছিস মনে হয়? অবশ্যই সুখে আছি, কোনো রকম চিন্তা ভাবনা নেই। কে কি বললো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কি আরামের ঘুম যে হয় তুই বিশ্বাস করতে পারবি না। আমার কি মনে হয় জানিস? আরামের ঘুম কি জিনিস এটা জানার জন্যই আমাদের সবার কিছুদিন হলেও ভিখিরি হওয়া উচিত। তার উপর ভিখিরিদের মধ্যে কমিউনিটি ফিলিং আছে, যা আছে তার তুলনায় বাইরে নেই। বাইরে থেকে আমাদের মনে হয় একজন ভিখিরি অন্যজনকে দেখতে পারে না। এটা খুবই ভুল কথা। সবার খোঁজ সবাই রাখে। ধর সিগারেট খা। ভিখিরিদের সঙ্গে আমার 2-1 দিন থাকলে হবে না, অনেক দিন থাকতে হবে। এখনো ঠিকমতো ডাটা কালেক্ট শুরু করিনি, তবে অদ্ভুত অদ্ভুত তথ্য পাচ্ছি। একটা তোকে বলি, আমার ধারণা মাসের 1-2 তারিখের দিকে ভিখিরিরা বেশি ভিক্ষা পায়। লোকজনের হাতে বেতনের টাকা থাকে, তারা ভিক্ষা বেশি দেয়। ব্যাপারটা মোটেই তা না। সবচেয়ে বেশি ভিক্ষা পায় মাসের শেষ সপ্তাহে। ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং। রিসার্চের অনেক কিছু আছে। যারা ভিক্ষা দিচ্ছে তাদের নিয়েও রিসার্চ হওয়া দরকার। এই দিকে কোনো কাজই হচ্ছে না।
ভিক্ষুকদের মধ্যে শ্রেণীভেদ আছে, এটা জানিস? জানি না, তবে আন্দাজ করতে পারি নাস্তিকরা যে ভিখারিদের